বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, এবং যেটা একাদশ ঘর মীন রাশি। এই দুই ঘরের কিন্তু অধিপতি এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর মিথুন রাশিতে। এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র অবস্থান। এবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি এই আগস্ট মাসের 13 তারিখে। আগস্ট মাসের 13 তারিখে 2025 দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে নিজের নক্ষত্র, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তাহলে তো তার জন্য, সেই গ্রহের জন্য একটা ভালো পজিটিভ অবস্থান। তো দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান দ্বিতীয় ঘর, যেটা ধন সম্পত্তির ঘরে অবস্থান, অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে, তো কি রকম প্রভাব দিবে বৃষ রাশির ক্ষেত্রে, এই বিষয়ে আজকে সম্পূর্ণভাবে তুলে ধরবো। কোন দিক থেকে বৃষ রাশি হতে যাচ্ছে বিশেষ লাভবান, এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে, কোন বিশেষ উপাচার করতে হবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এবং তার সাথে বলবো, এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, যে কারোর কুষ্টি ধরে আলোচনা সেটা কিন্তু নয়। এটা গ্রহদের অবস্থানের উপরই বলা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে আগস্ট মাসের এই 13 তারিখ থেকে। দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 11 মাস দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে, একদম 2026-এর 18 জুন পর্যন্ত। এই যে একটা দীর্ঘ সময় দেবগুরু বৃহস্পতি এই অবস্থান নিজের নক্ষত্রে, এটা তো সত্যি কথা বলতে একটা সুবর্ণ যুগ হতে যাচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে। ধনসম্পত্তির ঘরে অবস্থান, তা আবার লাভের ঘরের অধিপতি, স্বয়ং লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি। খুবই একটা ভালো অবস্থান বৃষ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এবং এই সময়কালে, এই যে 11 মাস প্রায় সময়, এর মধ্যে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তনও করবে। রাশি পরিবর্তন করে 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করবে। আবার ডিসেম্বরের 5 তারিখে 2025-এ বক্রি অবস্থায় কিন্তু ফেরত হয়ে চলে আসবে এই মিথুন রাশিতে। মিথুন রাশিতেই থাকবে ধনসম্পত্তির ঘরে বেশ কিছুদিনের জন্য, শুধু উচ্চ রাশি তৃতীয় ঘরে অবস্থান করবে। তো এই মিথুন রাশিতে থাকবে আবার কতদিন পর্যন্ত? 2026-এর জুন মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে। 6 তারিখে আবার রাশি পরিবর্তন করে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। তো কর্কট রাশিতে প্রবেশ করবে, তার কয়েকদিন পরে আবার নক্ষত্র পরিবর্তন করবে 18 জুন। 18 জুনে পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে একদম পুষ্যা নক্ষত্রে, যেটা হচ্ছে শনির নক্ষত্র। আর এই পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি স্বয়ং। তো যাই হোক, তখন বিশেষভাবে আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতির এই একটা দীর্ঘ সময় পর্যন্ত নিজের নক্ষত্র অবস্থান, এটা কিন্তু আমূল পরিবর্তন আনতে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে, এবং তার যে দৃষ্টিগুলো, যে 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। বৃষ রাশির অধিপতি শুক্রদেবেরই রাশি তুলা রাশি, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। এবং সপ্তম দৃষ্টি পড়ছে আবার ওই রাশির অষ্টম ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। এটাও দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, নিজের রাশিকে দেখছে। তারপর হচ্ছে নবম দৃষ্টিটা পড়ছে হচ্ছে কর্মের ঘর কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে আবার রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে শনিদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, প্লাস নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, এবং শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা হচ্ছে বৃষ রাশির অধিপতি। তো তিনটি কিন্তু মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আর দেবগুরু বৃহস্পতির কি দৃষ্টিতে থাকে অমৃত দ্বারা। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে। একজন হচ্ছে দেবতাদের গুরু, একজন হচ্ছে অসুরদের গুরু শুক্রদেব। তো শুক্রদেবের কাছে কি রয়েছে? সঞ্জীবনীর মতন মন্ত্র। তো দুই গুরুই তো হচ্ছে জ্ঞানের আলো, জ্ঞানের প্রকাশ, যাদের জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। তো গুরুর স্থান সব থেকে আগে থাকে। তো যেই গুরু ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি হয় বৃষ রাশির ক্ষেত্রে, এবং নিজের নক্ষত্রে অবস্থান পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র হচ্ছে সব থেকে পবিত্র নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক? ধর্মের কারক। ধর্মের যে জ্ঞান, শিক্ষার কারক,
শিক্ষার যেটা বেসিক জ্ঞান সমস্ত কিছু তো দেবগুরু বৃহস্পতি থেকে উঠে আসছে। ঈশ্বরীয় শক্তির কারক, ঈশ্বরীয় শক্তির কারক, ঈশ্বরের প্রতি একটা অটুট আস্থা বিশ্বাস, এগুলোর তো কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। পর উপকারিতা, মায়া মমতা, পর উপকার, পরস্পরকে উপকারের কাজে লাগা, মায়া মমতা, মায়া মমতা ছাড়া তো সংসার অচল। তো সেই মায়া মমতা কিন্তু এই দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে, আত্মবিশ্লেষণকারী হয়। আত্মবিশ্লেষণকারী কিন্তু হয় দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলো যেখানটাতে পড়ে, নিজেকে বোঝার চেষ্টা করে, ঈশ্বরীয় শক্তি যেখানটাতে। অতএব এখানটাতে কিন্তু আত্মবিশ্লেষণও উঠে আসে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে, এবং তার সাথে উঠে আসে দার্শনিক চিন্তাধারা। এতগুলো কারক দেবগুরু বৃহস্পতি ধর্মের অবস্থান করছে হচ্ছে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরে। এই সময় নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, সেটা হচ্ছে কি ধনু রাশি। ধনু রাশিটা হচ্ছে কি অষ্টম ঘর, আকস্মিক অর্থলাভ জীবনে ঘটাবে। কর্মের ঘরকে দেখছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে। নবম দৃষ্টিতে থাকে কি বিশেষ কৃপা, বিশেষ কৃপা লাভ হবে কর্মের ঘরে। আবার পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম, যেটা হচ্ছে তুলা রাশি, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর এই বিশ্ব রাশির ক্ষেত্রে, সেই ঘরে থাকছে রোগ রিপু ঋণ কম্পিটিশন সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয়। তো যাই হোক, যে নক্ষত্রটাতে অবস্থান করবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এবং খুবই পবিত্র নক্ষত্র। এই নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে পুনরায় শুভ্রতা, ধন সম্পত্তি, মান সম্মান প্রাপ্তি, অর্থাৎ জীবনে যেগুলো হারিয়ে গেছিল সেগুলো আবার পুনরায় প্রাপ্তি, পুনরায় শুভ্রতা, ধন সম্পত্তি, মান সম্মান প্রাপ্তি ঘটাবে এই নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্র এতটা প্রভাবশালী এবং এতটা কি বলবো, সৌভাগ্যশালী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং অধিপতির দেবতা হচ্ছে মা অদিতি। অদিতি মা হচ্ছে কি সূর্যদেবের মাতা, সূর্য বংশ, যে বংশ সূর্য বংশ। আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ সূর্য বংশ, আমাদের পরম প্রেমময় সবার প্রাণপ্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ছিল। তো এই যে প্রভুর কাঁধে এই ধনুষবাণ, তো এই ধনুষবাণ থেকে কিন্তু অনেক কিছু জিনিস উঠে আসে। যেমন একাগ্রতা উঠে আসে, সেরকম ধৈর্য জিনিসটা উঠে আসে, শালীনতা উঠে আসে, ভদ্রতা উঠে আসে, কর্তব্য উঠে আসে, দায়িত্ব জিনিসটা উঠে আসে। এত কিছু গুণ কিন্তু উঠে আসে, কারণ প্রভুর কাঁধেই কিন্তু এই ধনুষবাণ ছিল। এবং এই যে ধনুষবাণ, এই ধনুষবাণ কিন্তু সে ধনুষবাণ না, এটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এটা এতটা প্রভাবশালী ধনুষবাণ যে এই বাণে যে বাণ নিক্ষেপ করা হবে সেটা লক্ষ্যভেদ করে আবার নিজের জায়গায় রিটার্ন হয়ে চলে আসে। তো এই জিনিসটা কিন্তু, অর্থাৎ এই নক্ষত্রে যদি কোনো ভালো শুভ কাজ করা হয়, যে কোথাও কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি এই নক্ষত্রে, কাজ সাকসেস হবে। তারপরে কোনো শুভ কাজ করতে যাচ্ছি, কোনো মাঙ্গলিক কার্য করতে যাচ্ছি, কোথাও বাইরে যাচ্ছি, তো এই কার্যে এই নক্ষত্রে করে আবার কিন্তু সে পুনরায় ফিরে আসা যায়। এটাই কিন্তু হচ্ছে এই নক্ষত্রের এতটাই প্রভাব, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে। এবং এই নক্ষত্রের যে মেন পুরুষার্থ সেটা কিন্তু বলছে হচ্ছে অর্থ, পয়সা, যে পয়সা ইনকাম। এটাই তো আমাদের এই কলিযুগের মেন জিনিস হয়ে গেছে, যে কীভাবে জীবনে অর্থ আসবে, কীভাবে নিজের জীবনকে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো, কীভাবে নিজের ভবিষ্যৎকে তৈরি করতে পারবো। ভবিষ্যৎকে তৈরি করতে গেলে তো অর্থের প্রয়োজন। তো অর্থ কোথা থেকে আসবে? গুরুর জ্ঞানে আসবে, গুরুর জ্ঞানে আসবে, গুরুর দিশাতে আসবে, গুরুর আশীর্বাদে আসবে, গুরুর কৃপাতে আসবে। তো গুরু নিজের নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র, এটা তো বলেই দিলাম যে এটা একটা লক্ষ্যভেদের নক্ষত্র। তো সেই দিক থেকে কিন্তু লক্ষ্যভেদ করাবে। আর যে গণের কথা বলা হয়েছে সেটা দেবগণ, এবং যে বর্ণের কথা বলা হয়েছে এটা বৈশ্যবর্ণ। ব্যবসায়িক হিসাব বৈশ্যবর্ণ থেকে তো ব্যবসায়িক জিনিসটা উঠে আসছে, তো এইগুলো আসবে। এলিমেন্ট দিয়েছে হচ্ছে ওয়াটার এলিমেন্ট, আর যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মদেব, এবং যে অ্যানিম্যালের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিমেল ক্যাট। তারপরে যে পাখির কথা বলা হয়েছে সেটা হচ্ছে হংস, হাঁস, এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি বাঁশ, বাম্বু। একটা কৃষককে যদি বাঁশ গাছ লাগাতে বলা যায় আর একটা কৃষককে যদি ধান গাছ লাগাতে বলা যায়, তো কৃষক কিন্তু ধানের পিছনে ছুটবে, কারণ একটা বাঁশ গাছ কিন্তু সহজে কুড়ি দেয় না, ওর সময় লাগে খুব, যার জন্য বাঁশ লাগাতে চায় না, ধান লাগাবে। বাঁশ বড় হবে আর ওই সময়ের মধ্যে ধান 5 বার 10 বার 20 বার 50 বার উঠিয়ে নিতে পারবে। এটাই কিন্তু হচ্ছে যে বাঁশ, আবার এই বাঁশই যখন সেই সময় বাড়বে তখন ফিটে ফিটে বাড়বে। কয়েক বছর পর যখন বাঁশটা বাড়বে তখন কিন্তু ফিটে ফিটে বাড়বে, এতটাই বেড়ে যাবে
যে তখন আশেপাশের গাছগুলোকে কিন্তু ক্ষুদ্র মনে হবে। তো এটাই বুঝাচ্ছে এই নক্ষত্র থেকে, যে এই যে সিম্বল, গাছের যে সিম্বল দিচ্ছে বাঁশ, যে এটা এতটাই জীবনে মান সম্মান, ধনসম্পত্তি, প্রতিপত্তি, শুভ্রতা, এতটাই জিনিস বৃদ্ধি করে দিবে সমাজে, যে আশেপাশের কিন্তু সেই সময় নিজের খ্যাতি যশ এতটা ঊর্ধ্বে থাকবে যে আশেপাশে কিন্তু খুব ছোট, মানে নিজেকে এতই বড় মনে হবে যে পাশে কিন্তু সব কিছু ছোট মনে হবে। এতটা উন্নতির চরম শিখরে নিয়ে যাবে এই পুনর্বসু নক্ষত্র। এত পবিত্র নক্ষত্র, এই নক্ষত্র এতটাই পবিত্র নক্ষত্র যে খুবই ভালো নক্ষত্রে। এই নক্ষত্রের যাদের শরীর অসুস্থ, যাদের শরীর সুস্থ থাকে না, অসুস্থ, এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান হতে যাচ্ছে এই নক্ষত্রে, তো যাদের মানে এই সময়কালে কী হবে, খারাপ শরীরেও কিন্তু শুভ্রতার দিকে চলে আসবে, ভালোর দিকে চলে আসবে। এই জিনিসও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র থেকে, পুনর্বসু নক্ষত্র। এবং দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণটাতে অবস্থান করছে, এটাও কিন্তু অর্থ ত্রিকোণ। অর্থ ত্রিকোণে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর এই যে মেন পুরুষার্থ জিনিসটা বললাম, এটাও কিন্তু অর্থ, অর্থাৎ লাভের, মানে নিজের মনের ইচ্ছা বাসনা কিন্তু এই সময়কালে যথেষ্ট পূরণ হবে। দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে। এই অবস্থান, তার দৃষ্টি, পঞ্চম দৃষ্টি থাকছে শত্রুদের ঘরে। তো যারা শত্রুদের ঘর, ঋণের ঘর, এই সময়কালে মানে ঋণের চেষ্টা করছেন, যাদের নিজেদের কর্মক্ষেত্রকে উন্নতি করার জন্য, যে বহু ঋণের চেষ্টা করছেন, সেই কাজগুলো হবে। শত্রুদের দিক থেকেও যথেষ্ট ভালো রেজাল্ট দিবে। অসুখ বিসুখের দিক থেকেও একটা ভালো পরিণতি দিবে, যে ট্রিটমেন্ট জিনিসটা পাবে, শরীর সুস্থতার দিকে ফিরে আসবে। এবং তার সাথে যারা কম্পিটিশন, কোনো প্রতিযোগিতামূলক এক্সামে বসবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। যারা কর্মক্ষেত্রে ইন্টারভিউ আদি দিয়েছেন, কর্মলাভের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। আবার দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টিটা পড়ছে, একদম অষ্টম ঘরে পড়ছে, নিজের রাশিকে দেখছে। অষ্টম ঘর, অষ্টম ঘর হচ্ছে কি ঈশ্বরীয় শক্তির ঘর। এ সময়কালে পরমাত্মার প্রতি একটা পূর্ণ বিশ্বাস আসবে এই বিশ্বরাশির, যে ঈশ্বর কি জিনিস, নিজেকে বিশ্লেষণ করা, এগুলো কিন্তু আসবে। এবং ধর্মের প্রতি বিশেষ রুচি বেড়ে যাবে। অন্যায় কাজ সহজে করতে চাইবে না, এবং কাউকে অন্যায় কাজ করতে দিবে না, প্রোটেস্ট করবে, যে তুমি কেন অন্যায় করছো চোখের সামনে, এগুলো কিন্তু প্রোটেস্টও করবে এই নক্ষত্রে। এই দেবগুরু বৃহস্পতির এত সুন্দর নক্ষত্র, এবং এই নক্ষত্রের রাশিকেও বিশেষভাবে প্রভাবিত করবে। এই সময় কি হবে, যে একটুতে রেগে যাবে চট করে, আবার চট করে আবার ঠান্ডাও হবে। দান ধর্মে বিশ্বাসী হবে, বিপদে আপদে পড়লে তার পাশে দাঁড়াবে, সাহায্যের হাত বাড়াবে। এই জিনিসগুলো আসছে, কারণ আগেই তুলে ধরলাম যে পরোপকারী, মায়া, মমতা, এগুলো জিনিস দেখা হয়, দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। তো নিজের নক্ষত্রে যখন অবস্থান করবে, তাহলে এগুলোও যথেষ্ট বৃদ্ধি করাবে, যে পরস্পর একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে সমাজে। কেউ বিপদে পড়েছে, বিপদের পাশে দাঁড়ালো, কেউ সাহায্য চাচ্ছে, তাকে কিছু না কিছু দিয়ে সাহায্য করলো। এই গুণগুলো আসবে এই সময়কালে বিশ্বরাশির। এবং কর্মক্ষেত্রে একাধিক উপায়ে কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে, একাধিক উপায়ে। এবং কর্মক্ষেত্রে এরকমও হতে পারে যে সরকার বা যে প্রতিষ্ঠানে কাজ করছে, সেই প্রতিষ্ঠানের দ্বারা পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকছে। মান সম্মান, খ্যাতি, যশ এতটা উঁচুতে নিয়ে যাবে এই সময়কালে। অর্থাৎ 11 মাস যে সময়টা পাচ্ছে এই বিশ্বরাশি, এটা কিন্তু খুবই একটা বিশাল বড় একটা, খুবই একটা ভালো জায়গা হতে যাচ্ছে। একটা দীর্ঘকালীন সময় পাচ্ছে, একটা বলতে গেলে সুবর্ণ যুগ এই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। লাভের ঘরের অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, এবং নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, অষ্টম ঘর। আকস্মিকভাবে জীবনে উন্নতির চরম শিখরে উঠবে। অর্থনৈতিক দিক যথেষ্ট মজবুত হবে, সেভিংস জিনিসটাকে একদম দৃঢ় করাবে দেবগুরু বৃহস্পতি এই সময়কালে। খুবই ভালো অবস্থান। এই সময়কালে কোন উপাচার করবে? উপাচার বলতে গেলে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। তারপরে গুরুর দীক্ষা যারা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরু মন্ত্র জপ করবেন। এ সময়কালে ভুল করেও নিজের থেকে বেশি বয়স্ক লোকেদের অপমান করা যাবে না, অন্যায় করা যাবে না, তাদের সাথে ছলচাতুরি করা যাবে না, না তো এই গুরু আবার উল্টা বিপরীত হয়ে যাবে। এই সময়কালে বাড়ির যারা গার্জেন রয়েছে, তাদের সাথে কোনো কাজ করতে গেলে অবশ্যই পরামর্শের প্রয়োজন রয়েছে। এটাও কিন্তু বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান। মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এবং মন্দিরে পূজারীদের আসন দান করবেন, যে আসনে বসে পূজা করে এক কথায়, এগুলোর জন্য রিকোয়েস্ট করবেন যেন ওই আসনে বসে পূজা করে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে।
তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম বিশ্বরাশি সম্পর্কে। যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই চ্যানেল অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী সময়ে আবার বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে বিশ্বরাশি সম্পর্কে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো, আমি তো বলে গেলাম গুরুর এই অবস্থান আমি কেন, সবাই বলবে। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে সবাই বলবে, খুবই ভালো নক্ষত্র। তো যাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।